কার মেজাজ যে কিসে খোশ হয় এবং সেই মেজাজ শরীফ করতে কি কি উপায় তারা নেয় তা যদি আগে থেকে জানা থাকতো তবে পুলিশের কাজ অনেক সহজ হয়ে যেত। 60-এর দশকের মাঝামাঝি লালবাজারে আমাদের কাছে একদিন সন্ধ্যাবেলায় খবর এল, ভবানীপুর অঞ্চলে এলগিন রোড ও আশুতোষ মুখার্জি রোডের সংযোগস্থলে একটা বেসরকারি বাসের ভেতর এক ভদ্রমহিলার পিঠের দিকের ব্লাউজের নিচে কোমরের শাড়ির উপরে লম্বা করে কে প্রায় 6 ইঞ্চি 2 কেটে দিয়েছে। কাটার সময় তিনি কিছুই বুঝতে পারেননি। বেশ কিছুক্ষণ পর তিনি জ্বালা জ্বালা অনুভব করার পর ব্যাপারটা দেখতে গিয়ে দেখেন, পিঠে হাত দিয়ে দেখেন পিঠের দিকে কোমরের খোলা জায়গা দিয়ে রক্ত ঝরছে। তিনি তাড়াতাড়ি আঁচল দিয়ে পিঠটা ঢেকে পরের স্টপেই বাস থেকে নেমে যান। শাড়িতে লেগে যায় রক্তের দাগ। খবরটাকে আমরা খুব একটা গুরুত্ব দিলাম না। ভাবলাম অফিস ফেরত যাত্রী বোঝাই বাসে কোনো পকেটমার হয়তো ভুল করে কেটে ফেলেছে, নয়তো অন্য কি উদ্দেশ্যে এমন ঘটনা ঘটতে পারে। ভুল। আমাদের সিদ্ধান্তটা দিন 10-এর মধ্যেই ভুল প্রমাণিত হল। এই কদিনের মধ্যে আরও 2 জন অল্প বয়সী ভদ্র মহিলার একই দশার মুখোমুখি হতে হল এবং প্রায় একই অঞ্চলে গণ্ডির মধ্যে। এদেরও পিঠের দিকের ব্লাউজের নিচে পিঠটা আড়াআড়িভাবে 2 ফাঁক করে নিপুণভাবে কাটা। এবার আমরা আর ঘটনার দিক থেকে মুখ ফিরিয়ে রাখতে পারলাম না। বোঝা গেল হয়তো এই 3 জন ছাড়াও আরও অন্য মহিলারাও এই ধরনের অবস্থার শিকার হয়েছেন। তারা লজ্জায় বা অন্য কারণে থানায় অভিযোগ দায়ের করেনি। শুধুমাত্র যে 3 জন লজ্জাকে অতিরিক্ত গুরুত্ব না দিয়ে প্রতিকারের আশায় থানায় গিয়ে অভিযোগ করেছেন, আমরা শুধু তাদের কথাই জানি। ভবানীপুর থানা থেকে সাধারণভাবে অনুসন্ধান শুরু করেছে, কিন্তু তারা এ ব্যাপারে কোনো হদিশই করতে পারেনি। আসামিকে গ্রেপ্তার করা তো দূরের কথা, এ ব্যাপারে দৈনিক পত্রিকাগুলোতে খবর ছাপা হয়ে যেতে আমাদের কলকাতা পুলিশ বাহিনীর ওপর চাপ বাড়তে লাগলো। আর সেই চাপকে সামাল দেওয়ার দায়িত্ব পড়ল আমার ওপর। আমি তখন গোয়েন্দা দপ্তরের মার্ডার সেকশনে, কিন্তু ওপরওয়ালারা আমাকে এই দায়িত্ব দিলেন এই সমস্যার সমাধান করার। তখন আমাদের বিভাগে এমন ব্যবস্থা ছিল যে বিভাগীয় তদন্ত ছাড়াও অন্য বিভাগের তদন্তের ভার অফিসারদের দেয়া হতো। আমি একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সঙ্গে নিয়ে পথে নামলাম। তদন্তের এলাকা ঠিক করলাম পার্ক স্ট্রিট মোড় থেকে দক্ষিণে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড ও রাসবিহারী এভিনিউয়ের সংযোগস্থল পর্যন্ত। কারণ যতগুলো এরকম ঘটনা ঘটেছে প্রতিটাই এইটুকু রাস্তার মধ্যে, অর্থাৎ অপরাধী, তার গতিবিধি এবং অপরাধের অঞ্চলটা এই সীমানার মধ্যে বেঁধেছে। কোথা থেকে শুরু করব তদন্ত, এই চিন্তা করতে করতে আমরা 2 জন অফিসের সময় ওই রাস্তার বিভিন্ন বাসে চড়ে মহিলাদের জন্য সংরক্ষিত আসনের সামনে গিয়ে দাঁড়াতে শুরু করলাম। তখন নিজেদের উপরেই বিরক্ত লাগতো। মহিলারা দেখতেন দামড়া দামড়া 2টো লোক তাদের কাছাকাছি দাঁড়িয়ে তাদের দিকে নজর দিচ্ছে, সরছে না, অথচ সরে যাওয়ার জায়গা আছে। কখনো বাধ্য হয়ে সরলেও খুব বেশি দূরে সরতাম না। 2-4 জন মহিলা আমাদের এমনভাবে কটাক্ষ করতেন যাতে মনে হতো তারা চিনেছেন যে আমরাও সেই গোত্রের লোক যারা বাসের ভিড়ে তাদের শরীরের একটু ছোঁয়া পাওয়ার লোভে সারাক্ষণ ছোঁক করছি। তাদের এরকম দৃষ্টি ঝলকের মাঝে কিন্তু আমরা অস্বস্তি নিয়েও দাঁড়িয়ে থাকতাম, অপরাধীকে তার অপকর্ম করার সময় হাতে নাতে ধরার আশায়। কিন্তু কটা বাসে আমরা নজরদারি রাখতে পারব? একই সময়ে 100 বাস রাস্তায় যাতায়াত করছে। প্রতি বাসেই মহিলা যাত্রীরা রয়েছেন যারা ওই বিকৃত মানসিক অপরাধীর লক্ষ্য। সব বাসে যদি আমাদের পাহারা দিতে হবে তবে কলকাতা পুলিশ বাহিনীর আর অন্য কাজ করতে হবে না। 4 দিন আমরা এইভাবে বাসে বাসে চড়ে বুঝলাম আমরা সঠিক পথে এগোচ্ছি না। এইভাবে অপরাধীকে ধরা খুব মুশকিল। ভবানীপুর থানায় আমরা 2 জন খাঁটি গেড়ে প্রতিদিনকার রিপোর্ট নিচ্ছি, কিন্তু কোনো আলোকপাতই হচ্ছে না। 5ম দিনে থানায় ফিরে শুনি আরও একজন মহিলার
একই অবস্থা সেদিন বিকেলে হয়েছে। তার মানে অপরাধী এখনো সক্রিয়। পত্রপত্রিকায় লেখালেখিতে তার বিশেষ কোনো প্রতিক্রিয়া হয়নি। একইভাবে সে অপরাধ করে যাচ্ছে। আমরা দুজন ঠিক করলাম এই ভদ্র মহিলার সঙ্গে দেখা করে অপরাধীর চেহারার বিবরণ কিছু জানতে পারি কিনা সেই চেষ্টা করে দেখব। আমরা থানা থেকে ঠিকানা নিয়ে সেই ভদ্র মহিলার বাড়ি গেলাম। কালীঘাটে সেই ভদ্র মহিলার বাড়িতে আমরা পৌঁছালাম সন্ধে পেরিয়ে রাত 8টা সাড়ে 8টা নাগাদ। ভদ্র মহিলার বাবা তাদের একতলা বাড়ির সদর দরজা খুলে আমাদের পরিচয় পেয়ে একেবারে খেঁকিয়ে উঠলেন। তিনি মেয়ের উদ্দেশ্যে বেশ জোরে জোরে বললেন, আমি ঠিকই বলেছি, কি দরকার ছিল থানায় গিয়ে রিপোর্ট করার? বোঝো এবার, বাড়িতে জিজ্ঞাসা না করে একেবারে থানায় গিয়ে লিখিয়ে আসার ঠেলাও সামলাও। ভদ্রলোকের বাড়িতে এখন রোজ রোজ লালবাজার থেকে পুলিশের আমদানি। আমি ভদ্রলোকের উত্তেজনাকে শান্ত করার জন্য অতি বিনয়ের সঙ্গে বললাম, না না, আমরা ওনাকে একটুও বিরক্ত করব না। তদন্তের স্বার্থে দু একটা জিনিস জেনে চলে যাব। ভদ্রলোক আমাদের কথায় কি একটা উত্তর দিচ্ছিলেন, কিন্তু কিছু বলার আগেই পাশের ঘর থেকে প্রায় ঝড়ের বেগে সদর ঘরে ঢুকলেন একজন 25-26 বছরের অবিবাহিতা ভদ্রমহিলা। ফর্সা, গোল মুখের ভেতর তীক্ষ্ণ চোখ, মাঝারি উচ্চতার একটু মোটা ধরনের চেহারার মহিলা। তার বাবাকে একটু ঝাঁঝিয়েই বললেন, সে তুমি বুঝবে না বাবা, আমি কতটা যন্ত্রণা পেয়েছি আর অপমানিত বোধ করেছি। আমি সেই জন্য থানায় রিপোর্ট করেছি, যাতে ওরা একটা ব্যবস্থা করে, অন্য মেয়েদের যেন আমার মতো হেনস্থা হতে না হয়। তারপর আমার দিকে ফিরে বললেন, আবার কি জানতে এসেছেন? যা বলার আমি তো ভবানীপুর থানায় সব জানিয়ে দিয়ে এসেছি। বললাম, জানিয়েছেন ঠিকই, আমরা আরো কিছু জানতে এসেছি। ভদ্রমহিলা বললেন, আমার আর কিছু বলার নেই। তার উত্তরটা পাশ কাটিয়ে জানতে চাইলাম, যে লোকটা আপনার ব্লাউজের তলায় পিঠের নিচটায় কাটল, তাকে আপনি নিশ্চয়ই দেখতে পাননি? ঝাঁঝালো গলায় উত্তর দিলেন, দেখতে পেলে ও কি বেঁচে থাকতো? আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, তা ঠিক। তারপর বললাম, আচ্ছা, যখন আপনার গায়ে আঁচড় দিল আপনি নিশ্চয়ই বিন্দু মাত্র টের পাননি? তিনি বললেন, কতবার একই কথা বলবো, না টের পায়নি? আমি আবার অতি বিনয়ের সঙ্গে প্রশ্ন করলাম, কোনো হাতটাতে ছোঁয়া কি অনুভব করেছেন? মানে কখন বুঝলেন? ভদ্রমহিলা বললেন, হঠাৎ ভিড়ের মধ্যে কেমন যেন ঠেলাঠেলি হলো। সেই ঠেলা সামলাতে গিয়ে কেন যেন মনে হলো আমার পিঠটায় জ্বালা করছে। বললাম, ঠিক আছে, আর বলতে হবে না। আচ্ছা, যদি দয়া করে ওই কাটা জায়গাটা একটু দেখান। ভদ্রমহিলার বাবা বলে উঠলেন, আবার ওখানটা দেখে কি হবে? আমরা কোনো উত্তর দেওয়ার আগেই ভদ্রমহিলা বললেন, দেখাচ্ছি। কিছুটা দেখলাম, একেবারে সূক্ষ্মভাবে ব্লেড দিয়ে কাটা, এমনকি ব্লাউজের নিচের দিকের মোটা বর্ডারও কিছুটা নিপুণ হাতে কাটা। খুব সম্ভবত নতুন ব্লেড চালানো হয়েছে। আমি বললাম, আমরা চলি, বিরক্ত করলাম বলে কিছু মনে করবেন না। বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নেমে একটা ব্যাপারে আমরা দুজনে স্থির সিদ্ধান্তে এলাম যে এইভাবে ব্লেড চালানো একমাত্র ওস্তাদ পকেটমারদের দ্বারাই সম্ভব। ওরাই একমাত্র ট্রেনিং নেয় মানুষের শরীরে প্রাথমিক কোনো অনুভূতি সৃষ্টি না করে এই ব্লেড চালানোর। ঠিক করলাম, পকেটমারদের মধ্যে থেকেই এই অপরাধী খুঁজে বার করতে হবে। পরদিন লালবাজারে পৌঁছে খবর পাঠালাম কলকাতার পকেটমারের অন্যতম সর্দার নন্দলাল বন্দ্যোপাধ্যায়কে দেখা করার জন্য। সোনাগাছি অঞ্চলে তার বাড়ি এবং তার পকেটমারি এলাকা হলো দক্ষিণ কলকাতার ওই অঞ্চলটা, যেখানে ওই কীর্তিকলাপগুলো হচ্ছে। পকেটমাররা নিজেদের মধ্যে এক একটা অঞ্চল ভাগ করে নেয়। এক দলের পকেটমাররা অন্য দলের এলাকায় গিয়ে পকেটমারি করে না। সেই ভিত্তিতে নন্দের এলাকার কাণ্ডে নন্দকেই ডাকলাম। সন্ধ্যাবেলায় নন্দ এলো। নন্দকে দেখে কোনোভাবে বোঝার উপায় নেই এই লোকটা পকেটমারের সর্দার। লম্বা, কালো, সুন্দর চেহারার নন্দ সব সময় ধোপ দুস্তর সাদা ফিনফিনে আদির পাঞ্জাবি ও কোঁচা দিয়ে ধুতি পরে থাকে। চোখে দামি চশমা লাগিয়ে আস্তে আস্তে বিনয়ের সঙ্গে কথাবার্তা বলে। রাস্তাঘাটে ওকে দেখলে যে কোনো লোক সম্ভ্রমে পাশ কাটিয়ে দাঁড়াবে। সেই নন্দ এসে আমার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কি স্যার, আমায় ডেকেছেন? বললাম, হ্যাঁ। নন্দ বিনয়ের অবতারের ভঙ্গিতে বলল,
কেন স্যার, কি অপরাধ করেছি? গম্ভীরভাবে বললাম। কেন জানিস না? নাগামি করবি না। নন্দ তেমনভাবে বলল, বিশ্বাস করুন আমি কিছুই বুঝতে পারছি না, বুঝলে কি আর আপনাকে মিথ্যে কথা বলবো? ওর মুখের দিকে তাকিয়ে বললাম, তোর লাইনে মেয়ে ছেলেদের ব্লাউজের নিচে কোমরের ওপরে ব্লেড দিয়ে বাসের মধ্যে কাটা হচ্ছে, তা তুই জানিস না? নন্দ একেবারে মা কালীর মতো জিভ বার করে বলল, ছি ছি, এসব কে করছে? আমি কিছু জানি না স্যার। কিছুটা হুঙ্কার দিয়ে বললাম, না জানলে তো চলবে না নন্দ, জানতেই হবে। এগুলো তোদের দলের লোক ছাড়া আর কেউ করেনি। ওরকম সূক্ষ্মভাবে কাটা অন্যদের পক্ষে কিছুতেই সম্ভব নয়। তাই তুই জানিস না বললে তো আমি ছেড়ে দেব না। আমার হুঙ্কারে পাকা সর্দার বিশেষ কাজ হলো না, তবু বিনয়ের ভঙ্গি পুরোপুরি বজায় রেখে বলল, অসম্ভব স্যার, আমার দলের লোকেরা এমন কাজ করতেই পারে না। করলে আমি ওদের হাত কেটে ফেলব। আমি পরিষ্কার বলে দিই, মেয়েরা হচ্ছে মায়ের জাত। ওরা যখন ব্লাউজের বুকের কাছে টাকা রাখবে সেদিকে হাত বাড়াবি না। আমি ওর মুখের দিকে তাকিয়ে কড়াভাবে বললাম, তোর বড় বড় বাত শুনে আমার লাভ নেই। আমি তোকে একদিন সময় দিলাম আসামি খুঁজে বার করে দেয়া। যদি না দিস, যেখান থেকে তোর ছেলেদের ধরবো সেখানে ওদের হাত পা ভেঙে দেব, তোদের ব্যবসা একেবারে শিখেই তুলে দেব। এবার কাজ হলো। নন্দ কাকুতি করে বলল, একদিন নয়, আমাকে স্যার অন্তত 2 দিন সময় দিন। আমি আমার ছেলেদের দিয়ে বাসে বাসে পাত্তা লাগিয়ে দেখছি কে করছে। আমি ঝাঁঝিয়ে উঠে বললাম, আর যদি 2 দিনে না পারিস তখন কি করব? নন্দ হাল ছেড়ে দেওয়ার মতো হতাশ গলায় বলল, তখন আপনি যা ইচ্ছা হয় করবেন। চোয়াল শক্ত করে বললাম, কথাটা মনে রাখিস। নন্দ ঘাড় কাত করে মাথা নিচু করে বলল, তাহলে এখন আমি যাই। বললাম, যা। নন্দ আস্তে আস্তে আমার ঘর থেকে বেরিয়ে চলে গেল। নন্দ চলে যাওয়ার পর আমার মনে দৃঢ় বিশ্বাস জন্মে গেল যে নন্দের ঘাড়ে চড়ে এই দুষ্কর্মের নায়কটিকে খুঁজে বার করা যাবে। কারণ নন্দ জানে, যদি আসামির সন্ধান সে দিতে না পারে তবে ওর দফা রফা করে ছাড়ব। এই পিঠ কাটার কাজটা যে পকেটমারের দলের কেউ করেছে সে বিষয়ে আমার কোনো সংশয় নেই। সুতরাং পকেটমারদের বিরুদ্ধে আমাদের অবিরাম কড়া অভিযান চলবে। আর সেই অভিযানের ফল যে ওদের না খেয়ে মরা, সেটা নন্দ ভালো করে জানে। আমরা বাসে বাসে চড়াও হয়ে ওদের ধরব। নন্দ হচ্ছে ঠেকদার, অর্থাৎ একটা দলের পরিচালক। পকেটমারের দলের নিয়ম অনুযায়ী পকেট কাটার পর যা পাবে সব ঠেকদারের কাছে জমা দেবে। ঠেকদার তারপর ভাগ দেবে। তখন সব মানুষ জানতেন, পকেটমার হলেই যদি সেই খবরটা আমাদের লালবাজারের গোয়েন্দা দপ্তরে জানানো হয় তবে জিনিসপত্র ফেরত পাওয়ার আশা আছে, নয়তো নয়। আমাদের কাছে 24 ঘন্টার মধ্যে পকেটমারের খবর এলে আমরা সোজা ঠেকদারকে ধরে এনে হারিয়ে যাওয়া জিনিস উদ্ধার করে দিতাম। ঠেকদাররা আমাদের ভীষণ ভয় করত, নন্দও জানে। আমার কাজটা সে করে দিতে না পারলে ওর ব্যবসা আমরা গুটিয়ে দেব। ও বুঝেছে এটাতে আমাদের সম্মানের প্রশ্ন জড়িত। 2 দিন অপেক্ষা করতে হলো না, পরদিনই নন্দ এলো। নন্দকে দেখেই আশায় বুক বেঁধে জানতে চাইলাম, কি খবর নন্দ? নন্দ বলল, স্যার আপনাকে আগেই বলেছি আমার ছেলেরা এই কাজ করতে পারে না। তাই সত্যি, তবে ওর কথা শুনে আমি কিছুটা হতাশ হয়ে গর্জে উঠলাম। তবে কি? নন্দ কাঁচুমাচু হয়ে বলল, তবে স্যার একটা ছেলে করতে পারে বলে আমার মনে হচ্ছে। জিজ্ঞেস করলাম, কে সে? নন্দ বলল, ওর নাম স্যার আব্দুল। আগে আমার দলে ছিল। ওর ব্লেডের হাতটা দারুণ। মাস 6-7 হলো আমার দল ছেড়ে দিয়ে। ওর স্যার মেয়ে ছেলের দোষ ছিল। ভালো মেয়ে দেখলেই হাত নিষ্পিস করত। এই জন্য কতদিন আমাকে গালিগালাজ করেছি। আমাদের মনে হচ্ছে আব্দুলই এ কাজটা করতে পারে। জানতে চাইলাম কোথায় থাকে সে। নন্দ বলল, প্রিন্স আনোয়ার শাহ রোডে, নবীনা সিনেমার কাছে। বললাম, ওকে তো আমাদের চেনাতে হবে। নন্দ বলল, সেই ব্যবস্থা আমি করেছি স্যার। আব্দুলের সঙ্গে একসময় আমার দলের যে ছেলেদের খুব দোস্তি ছিল তাকে নিয়ে এসেছি। সে আপনাকে আব্দুলকে চিনিয়ে দেবে। বললাম, নিয়ে আয় ছেলেটাকে। নন্দ আমার ঘর থেকে বেরিয়ে বারান্দা থেকে ছেলেটাকে ডেকে এলো। রোগা কালো মতন একটা অল্প বয়সী ছেলে। জামা প্যান্ট ধোপ দুস্তর। চুলের ভাঁজ আর চলনে নিজেকে সে বোধহয় সিনেমার নায়ক টায়ক ভাবে। ভাবুক,
আমার দরকার নেই, আমার এখন দরকার আব্দুলকে, আর আব্দুলকে পেতে গেলে এর সাহায্যের দরকার। ছেলেটা ঘরে ঢুকে সোজা আমার টেবিলের দিকে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেল। আমি বাধা দিয়ে মনে মনে নন্দ ট্রেনিংয়ের কথা ভাবলাম, কিন্তু নন্দ তো জানে না শুকনো চিড়েতে ভবি ভুলবার নয়। কাজ ছাড়া আমি কিছু জানি না। ছেলেটাকে বললাম, তুই তো আব্দুলের সঙ্গে অনেক মিশেছিস, তার মানে তুই আব্দুল সম্পর্কে সব জানিস। তোর কি মনে হয় ওই কাজগুলো আব্দুল করতে পারে? ছেলেটা মাথা নেড়ে বলল, পারে। ও স্যার ওইরকম মেয়ে দেখলেই ছুকছুক করে। নন্দ ছেলেটির দিকে কড়া নজরে তাকালো। তাকানোর ভঙ্গিতে বোঝাতে চাইছে ভাষা সামলে। ছেলেটি ওর ওস্তাদদের দৃষ্টিতে যা বোঝার বুঝে নিয়ে মাথা নিচু করে ফেলল। বললাম, ঠিক আছে, তো তোর নাম কি? ছেলেটি বলল, খোকা। খোকার সঙ্গে বন্দোবস্ত করে আমরা আব্দুলকে চিনতে পরদিন সকাল 10টা নাগাদ প্রিন্স আনোয়ার শাহ রোডে ও দেশপ্রাণ শাসমল রোডের সংযোগস্থলে এসে দাঁড়ালাম। খোকা জানিয়েছে এ সময় আর বিকেলবেলা 4টে সাড়ে 4টের সময় আব্দুল এই মোড়টায় এসে বাসে ওঠে। খোকা রাস্তার উত্তর দিকে মসজিদের দেওয়ালের পাশে দাঁড়িয়েছে। ওখানে বাস স্টপ, চারদিক থেকে বাস এসে যাত্রী নামাচ্ছে আর তুলছে। বাস স্টপের সঙ্গে রিক্সা স্ট্যান্ড, সারি দিয়ে সব রিক্সা পূর্বমুখী হয়ে দাঁড়িয়ে আছে। আমরা দুজন উল্টো দিকে দাঁড়িয়ে খোকাকে লক্ষ্য রাখছি। কথা আছে, খোকা আব্দুলকে দেখলেই গলা জড়িয়ে কথা বলবে, এমন ভাব করবে যেন আব্দুলকে দেখে খোকার মনে খুব ফুর্তি হয়েছে। আমরা আব্দুলকে চিনে নেব। খোকা তাই এক দৃষ্টিতে পূব দিকে তাকিয়ে আছে। আব্দুল ওদিক থেকে আসবে। খোকা দাঁড়িয়ে নজর রাখছে, আমরা খোকাকে নজর রাখছি। আধ ঘন্টা চলে গেল, খোকা নড়ল না, আমরাও নড়লাম না। আরও আধ ঘন্টা পর 11টা নাগাদ হঠাৎ খোকা নড়ে উঠল। ওর মুখে হাসি দেখতে পেলাম। আমরা অনড়, শুধু চোখ জোড়া খুলে রেখেছি। খোকা একটু এগিয়ে গেল। উল্টো দিক থেকে সাইকেলে চড়ে, হেঁটে কিংবা জোড়ায় 5-6 জন লোক আমাদের দিকে এগিয়ে আসছে। কোন লোকটা খোকার লক্ষ্য প্রথমে বুঝতে পারলাম না, তবে খোকা যে তার প্রতীক্ষার ফল পেতে চলেছে তা ওকে দেখেই আমরা বুঝতে পেরেছি। এখন খোকার মাধ্যমে আমরা নির্দিষ্ট বস্তুটা চিনতে চাই। খোকা হাসতে হাসতে বেশ কয়েক পা এগিয়ে গিয়ে একটা ছেলের কাঁধ ধরে কথা বলতে বলতে আমাদের দিকে এগিয়ে এলো। বুঝলাম এই হচ্ছে আগমনের কারণ, আব্দুল। খোকা আর আব্দুল কথা বলতে বলতে আমাদের দিকেই ফুটপাতে একটা চায়ের দোকানের সামনে একটা বেঞ্চিতে বসলো। আমাদের থেকে 20-25 হাত দূরে বসে ওরা দোকানদারকে চায়ের অর্ডার দিল। আমরা আস্তে আস্তে দক্ষিণ দিকে হাঁটতে লাগলাম। আমাদের যা দেখার দেখা হয়ে গেছে। আব্দুলের গায়ের রংটা মাজা মাজা, উচ্চতা মাঝারি, দোহারা চেহারা। বাঁ দিকে গালের ওপর একটা কাটা দাগ, ওটা না থাকলে মোটামুটি মুখটা ভালোই ছিল। ওই মুখ আর ভুলব না। দক্ষিণ দিকে খানিকটা এগিয়ে এসে বাঙুর হাসপাতালটা বাঁ দিকে রেখে একটা গলিতে ঢুকলাম। ওখানেই আমরা আমাদের গাড়িটা রেখেছি। গাড়িতে উঠে আমরা লালবাজারের দিকে রওনা দিলাম। ঠিক করলাম সেদিন বিকেল থেকে আব্দুলের পেছনে আমরা লেগে যাব। বিকেল 3টে আমরা দুজন লালবাজার থেকে বেরিয়ে একটা ট্যাক্সিতে উঠে বসলাম। আব্দুলের গতির ওপর নজর রাখার জন্য 4টের মধ্যে প্রিন্স আনোয়ার শাহ রোডের সেই মোড়টায় পৌঁছতে হবে। ট্যাক্সি ছুটল দক্ষিণ দিকে। আব্দুলের মুখটা চোখের সামনে ঝুলে আছে। খোকার কথা সত্যি হলে আব্দুলকে আমরা পাব। 3:30টের সময় আমরা টালিগঞ্জ ফাঁড়ির মোড়ে দীপ্তি সিনেমার উল্টো দিকে ট্যাক্সি থেকে নামলাম। বাকি পথটা হেঁটে যাব। নজরদারির জায়গায় ট্যাক্সি থেকে নেমে ঠাঁই দাঁড়িয়ে থাকলে সন্দেহজনক লোকেরা ঠিক ধরে নেবে আমরা কোনো মতলব ছাড়া দাঁড়িয়ে রইনি। তাই হেঁটে এসে উঠলাম। সকালবেলা যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম সেই জায়গাটায় না দাঁড়িয়ে একটু পূব দিক ঠেসে দাঁড়ালাম। দুজনের রাস্তার দুদিকে, তারপর অপেক্ষা। চোখের পাতাকে স্থির রাখতে হবে, দুপাতার মাঝখান দিয়ে পাখি পালিয়ে না যায়। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। খোকার কথাই ঠিক, আব্দুল আসছে। সকালে ওকে একরকম দেখেছি, বিকেলে অন্যরকম। সকালে পায়জামার ওপর একটা ঢিলে ঢালা পাঞ্জাবি চাপিয়ে একটা হাওয়াই চটি ফটফট করতে এসেছিল, কিন্তু বিকেলে এলো একেবারে অন্য ঢঙে। সাদা প্যান্ট, সাদা ফুল হাতার টান টান ফুল শার্ট,
প্যান্টের ভেতর শার্টটা গোঁজা, একটা বাদামি মোটা চামড়ার বেল্ট প্যান্ট ও শার্টের সীমা রেখা টেনেছে, পায়ে চকচকে জুতো, মাথার ওপর চুলে এমন টেরি কেটেছে যে মনে হচ্ছে কোনো সাপ যেন ফনা তুলে ছোবল মারতে উদ্যত। ওই টেরি দেখে ভাবলাম, যদি হাতে নাতে ধরি বাপু, তবে আমি টেরিয়ে দেব। আব্দুল আমাদের ছাড়িয়ে এগিয়ে গেল। হাতে বিশেক তফাত রেখে আমরা ওর পিছু নিলাম। আব্দুল উত্তর দিকে এগিয়ে দীপ্তি সিনেমার সামনে গিয়ে দাঁড়াল। আমরাও উদাস উদাস ভঙ্গিতে ওর কাছাকাছি গিয়ে দাঁড়ালাম। বিভিন্ন রুটের বাস আসছে, স্টপে দাঁড়াচ্ছে, চলে যাচ্ছে। আব্দুল উঠছে না। ও একটা সিগারেট ধরিয়ে টানছে আর বাস চলাচলের ওপর নজর রাখছে। আমরা ওর দিকে নজর রাখছি। মিনিট 10 পর একটা সরকারি বাস এলো। আব্দুল ওই বাসের সামনের দরজা দিয়ে উঠে গেল। আমরা দুজনে ওই বাসে উঠলাম, দুজনে 2 দরজা দিয়ে। বাসে খুব একটা ভিড় নেই, সবাই বসে আর সামান্য 2-1 দাঁড়িয়ে আছে। আমরা শুধু তাদের সংখ্যা বাড়ালাম। আব্দুলকে দেখে কে মনে করবে যে সে একটা ওস্তাদ পকেটমার। বাসে মহিলা যাত্রী বেশি নেই, বিভিন্ন বয়সীর 8-9 জন, প্রত্যেকে বসে আছেন। আব্দুল তাদের সামনে একটা রড ধরে দাঁড়িয়ে আছে বললে ভুল হবে। নানান রকম কসরত করে যাচ্ছে যাতে মহিলাদের নজর তার উপর পড়ে। অস্থিরভাবে একবার জানলা দিয়ে বাইরের দিকে তাকাচ্ছে, একবার চুলের টেরি ঠিক করছে, একবার প্যান্টের বেল্টের ওপর আঙুল গুঁজে শার্ট টান টান করে ঠিক করছে। আসলে কি করে যে মহিলাদের আকর্ষণ ওর দিকে টানবে তা বুঝতে না পেরে যা পারছে তাই করছে। বাস যেমন চলার তেমন চলছে, যাত্রী উঠছে নামছে। আমি পেছন দিকে একটা বসার জায়গা পেয়ে বসে বসে আব্দুলের ওপর নজর রাখছি। আমার সঙ্গী আব্দুলের কাছাকাছি আছে। এ বাসে আব্দুলের কোনো সুবিধা হবে না তা আমরা বুঝে গেছি। বাসে তেমন ভিড় নেই যে কারো পকেট মারি করা সোজা হবে। অন্যদিকে কোনো মহিলাও দাঁড়িয়ে নেই যে তার ব্লাউজের নিচে পেছন দিকে ব্লেড চালাবে। ভাবছি আব্দুল কোথায় যাবে, কোনখানে নামবে। চট করে নেমে গেলে আমাদেরও তাড়াহুড়ো করে নামতে হবে, তখন ওর নজরে পড়ে যেতে পারি। তাই অতি সাবধানে চলতে হবে যাতে কিছুতেই বুঝতে না পারে ওর পেছনে কেউ নজর রাখছে। বাস ভবানীপুর ছাড়াতে আব্দুল জায়গা পেয়ে বসে পড়ল। বসতে ভাবলাম কোথায় যাবে ও। বাসটা যাবে হাওড়া স্টেশন পর্যন্ত। ও কি তবে স্টেশন পর্যন্ত যাবে? তাহলে আমাদের হাওড়ায় যেতে হবে। আমরা দুজন ওর ওপর নজর রাখলেও কেউ কারোর সঙ্গে কথা বলছি না। আলাদা আলাদা হাওড়া পর্যন্ত বাসের টিকিট কেটেছি। পুলিশের কার্ড দেখিয়ে জানান দিইনি যে আমরা পুলিশ। তবে দুজনে মাঝে মাঝে দৃষ্টি বিনিময় করে নিজেদের মধ্যে কথাবার্তা ইশারায় ছেড়ে নিচ্ছি। বাস বিবাদীবাগে জেনারেল পোস্ট অফিসের সামনে এলে আব্দুল বাস থেকে নেমে গেল। আমরাও দুজন বাসের 2 দরজা দিয়ে নেমে গেলাম। আব্দুল বাস থেকে নেমে দুবার রাস্তার দিকে দুদিকে তাকালো, তারপর পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করে সিগারেট ধরালো। আমরা ওর দুপাশে বেশ খানিকটা দূরত্ব নিয়ে উদাসীনভাবে রাস্তার যানবাহন চলাচল দেখছি। আব্দুলের পর সিগারেট টানতে টানতে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে গেল গোলদিঘির ভেতরে। আমরা দূরত্ব বজায় রেখে রাস্তার উল্টো দিকে এগিয়ে গেলাম। আমরা আলাদা আলাদাভাবে অফিস ফেরত লোকজনের যাতায়াতের মাঝখান দিয়ে গোলে এগিয়ে চলছি। জানি না শেষ পর্যন্ত আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো কিনা। আব্দুল গোলদিঘি পার হয়ে ট্রাম চলাচলের লাইনও পার হলো। এরপর স্টিফেন হাউসের পশ্চিম দিক থেকে বিবাদীবাগ ইস্ট রাস্তা পেরিয়ে পূব দিকে গিয়ে সোজা উত্তর দিকে সেন্ট অ্যানব্রান্স গির্জার সামনে বাস স্টপের দিকে এগিয়ে গেল। আমরাও আড়াল করে করে এগিয়ে বাস স্টপে বহু অপেক্ষমান যাত্রী ভিড়ে মিশে গেলাম। কলকাতার দক্ষিণ ও দক্ষিণ শহরতলির বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য অনবরত বাস পশ্চিম দিক, উত্তর দিক ও বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটের দিক থেকে আসছে। আব্দুলের চোখ বাসগুলোতে যে যথাযথভাবে নিরীক্ষণ করছে আমরা তার শরীরের ভাষাতেই বুঝতে পারছি। আসলে হাওড়ার দিক থেকে যে বাসগুলো আসছে এবং যাদের নির্দিষ্ট রাস্তা তার গণ্ডির ভেতর দিয়ে যাবে সেগুলোতেও অসম্ভব ভিড়। বাসের পা দানিতেও পা রাখার জায়গা পাওয়া যাচ্ছে না। এমনকি বাসগুলো বেশিরভাগ ক্ষেত্রেই স্টপে না দাঁড়িয়ে চলে যাচ্ছে। ভিড়ের ভেতর আব্দুল অবিচল, আমরা অবিচল। আমাদের সিদ্ধান্ত নেওয়া আছে যে যদি আমরা দেখি আব্দুল কোনো যাত্রীর পকেট খালি করে দিচ্ছে, আমরা তা দেখেও নির্বিকার থাকব, ওকে পকেট মারতে দেব। কারণ তখন যদি ওকে ধরি তবে আমাদের যে লক্ষ্য নিয়ে ওর পেছনে ধাওয়া করছি তা পূর্ণ হবে না। আমাদের মধ্যে ঠিক আছে, আমরা অপেক্ষা করব যতক্ষণ না সে তার কুখ্যাত অপকর্মটি করছে।
প্রায় 5:30 নাগাদ গড়িয়া যাওয়ার একটা একতলা সরকারি বাস স্টপেজের সামনে হাওড়ার দিক থেকে এলো। সামনের দরজার পাদানিটা ফাঁকা। কজন যাত্রীর সঙ্গে আব্দুলও পাদানিতে পা রাখল। আমরাও একই পাদানিতে পা রাখার সঙ্গে সঙ্গে বাস দক্ষিণমুখী ছুটল। আব্দুল বাসের ভেতরে যাওয়ার জন্য অন্য যাত্রীদের সঙ্গে নিঃশব্দে ঠেলাঠেলি করতে লাগল। কার্জন পার্কের কাছে বাসটা আসার আগেই আব্দুল বাসের ভেতরে ঢুকে গেল। ওখানটায় মহিলা যাত্রীদের বেশ ভিড়। বসার জায়গাটা ভর্তি হয়ে যাওয়ার পরেও বেশ কজন মহিলা জটলা করে দাঁড়িয়ে আছেন। আমরাও ঠেলে ঠুলে বাসের ভেতরে ঢুকে গেলাম। আব্দুলকে একা ছাড়া যাবে না, ওর প্রতিটা কাজের ওপর আমাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। পকেট কাটলেও ব্যাপারটা দেখে রাখতে হবে, যাতে পরে তার যথাযথ ব্যবস্থা নেওয়া যায়। বাসটা যখন সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোড ও জওহরলাল নেহেরু রোডের সংযোগস্থলে এলো, আমরা তখন দুজনে আব্দুলের দুদিকে নির্বিকার চিত্তে দাঁড়িয়ে আছি। আমাদের সামনে বেশ কজন মহিলা যাত্রী পেছন ফিরে দাঁড়িয়ে আছেন। বাসের দুলুনিতে মাঝে মাঝেই আমাদের সঙ্গে মহিলা যাত্রীদের শারীরিক সংঘাত হচ্ছে। আব্দুল যেখানটায় দাঁড়িয়েছে তার ডান দিকে যে মহিলা দাঁড়িয়েছেন তিনি বয়সে তরুণী, দেখে মনে হচ্ছে সদ্য বিবাহিতা। সিঁদুর অতিরিক্তভাবে লম্বা করে কপাল থেকে সিঁথি বরাবর টানা, পরনে লাল তাঁত সিল্ক, সঙ্গে ম্যাচ করা লাল জর্জেটের ব্লাউজ। বাঁ দিকের আঁচলটা ব্লাউজের সঙ্গে পিন করে আটকানো, চৌকানো গলার ব্লাউজের পেছন দিকের ওপরেও নিচে একটু বেশি ফাঁকা, তাতে ফর্সা পিঠটা প্রায় উন্মুক্ত। আমার বাঁ দিকে আব্দুল আর ওই তরুণী। আব্দুলের বাঁ দিকে আমার সঙ্গী, তার সামনেও একজন মহিলা দাঁড়িয়ে আছেন, তিনি মধ্যবয়স্কা। আমরা বাসের জানলার দিয়ে বাইরে দেখার ভান করলেও আব্দুলের গতি প্রকৃতির ওপর সম্পূর্ণ নজর রাখছি। মাঝে মধ্যে সে উসখুস করছে, আর বাসের ঝাঁকুনির সঙ্গে সঙ্গে ইচ্ছে করে তরুণী বধূকে নিজের শরীর দিয়ে ঠেলা দিচ্ছে। সবই ঘটছে ভীষণ দ্রুত গতিতে। কলকাতা জাদুঘরটা বাঁ দিকে রেখে বাস দক্ষিণ দিকে পার্ক স্ট্রিটের মোড়ের দিকে ছুটছে। ভিড়টা প্রায় দলা পাকানো। বাসের ভেতরে দিনের আলো কমে আসায় যাত্রীদের ভিড়ে সেটা প্রায় অন্ধকার। আব্দুলকে দেখলাম তার ডান হাতটা ওর সাদা প্যান্টের পকেটে ঢোকাতে। আমি সজাগ। 8 মিনিটের মধ্যে সে পকেট থেকে হাতটা বের করে নিল। ভিড়ের ঠেলায় বুঝতে পারলাম না ওর ডান হাতের মুঠোয় কিছু একটা আছে কিনা। বাস পার্ক স্ট্রিটের মোড়ে দাঁড়ালো। ভিড়ের চাপটা আরও বাড়ল। যাত্রী কেউ নামছেন না, আরও উঠছেন। নিত্যযাত্রীরা এভাবেই দিন শেষে ক্লান্ত শরীরে যুদ্ধ করতে করতে বাড়ি ফেরেন। পার্ক স্ট্রিট মোড় থেকে বাস জীবনদীপ ভবনের দিকে ছুটতে শুরু করতেই আব্দুলের ডান হাতের পাঞ্জা তরুণী বধূর পিঠের ব্লাউজের ঠিক নিচের দিকে খোলা জায়গায় আড়াআড়ি আলতোভাবে টান মারল। আমি বাসের রড ছেড়ে দিয়ে দুহাতে আব্দুলের ডান হাতটা চেপে ধরে চিৎকার করলাম, শালা বদমাইশি, এতদিনে ধরেছি। আমার সঙ্গীও সঙ্গে সঙ্গে চাপটে ধরেছে। হঠাৎ এমন কাণ্ড দেখে যাত্রীরা কিছু না বুঝেই হইচই করতে শুরু করলো। আমি চিৎকার করে ড্রাইভারকে বাসটা থামাতে বললাম। কন্ডাক্টরও ঘন্টা মেরে বাসটা থামিয়ে দিলেন। আব্দুল জাপটাজাপটি করে আমাদের থেকে মুক্তি পেতে চাইছে। তার ডান হাতের তর্জনীয় মধ্যমার মাঝখানে 8খানা ব্লেড রেখেছিল, সেটা সে আঙুলের দুটো ফাঁকে নিচে ফেলে দিয়েছে, লক্ষ্য করেছি। ওকে বললাম, তোল শালা ব্লেডটা। সে বলল, আমি কিছু জানি না, আমাকে শুধু এমন করছেন কেন? চিৎকার করে বললাম, কেন শালা জানিস না? ওই ভদ্রমহিলার কি করলি? পিঠের খোলা জায়গাটা কেটে দিলি। বাস ততক্ষণে দাঁড়িয়ে গেছে। যাত্রীরা উঁকি দিয়ে তরুণী বধূর পিঠের দিকে তাকাচ্ছেন। ইঞ্চি খানেকের মতো কেটেছে, রক্ত দানা দানা হয়ে ফুটে উঠেছে। তিনি লজ্জায় লাল হয়ে তাড়াতাড়ি আঁচল টেনে পিঠটা ঢেকে দিলেন। শাড়িতে রক্ত লাগতে লাগলো। ইতিমধ্যে বাসের বেশ কিছু যাত্রী রাস্তায় নেমে দাঁড়িয়েছিলেন। আমি যাত্রীর উদ্দেশ্যে বললাম, আমরা লালবাজারের পুলিশ অফিসার, একে ধরার জন্য বেশ কিছুদিন ধরে চেষ্টা করেছি। আপনারা একটু সরে দাঁড়ান, একে আমরা পার্ক স্ট্রিট থানায় নিয়ে যাচ্ছি। আমরা আব্দুলকে টেনে বাসের দরজা দিয়ে নামানোর সময় যাত্রীদের অজস্র মন্তব্য শুনতে পাচ্ছি। তাদের কেউ কেউ আবার 2-4 ঘা আব্দুলের পেটে মুখে চালিয়ে দিয়েছে। ওকে রাস্তায় নামিয়ে তরুণী বধূকে চিৎকার করে অনুরোধ করলাম, দিদি, আপনাকেও আমাদের সঙ্গে যেতে হবে, আপনার অভিযোগ আমাদের লিপিবদ্ধ করা দরকার। ভদ্রমহিলা একে লজ্জায় অস্থির, তার উপর পুলিশের ঝামেলায় কি করবেন বুঝতে পারছেন না। আমি এবার বাসের দরজার সামনে দাঁড়িয়ে বললাম,
আপনার কোনো অসুবিধে নেই, মিনিট 10-এর মধ্যে আপনাকে ছেড়ে দেব। বাসের কজন সহযাত্রীও আমাদের অনুরোধ শুনে ভদ্রমহিলাকে বললেন, হ্যাঁ হ্যাঁ যান, এসব লোকেদের একেবারে প্রশ্রয় দেবেন না। ভদ্রমহিলা অসহায়ভাবে দরজার দিকে এগিয়ে এলেন আমাদের অনুরোধ রক্ষা করার জন্য। এবার আমি বাসের ভেতর আমার পাশে দাঁড়ানো 2-3 জন ভদ্রলোককে বললাম, আপনারাও চলুন। তারা প্রায় সমস্বরে বলে উঠলেন, আমরা? বললাম, হ্যাঁ, আপনাদের প্রয়োজন সাক্ষী হিসাবে। আমার কথা শুনে তাদের উজ্জ্বল মুখগুলো মুহূর্তে পাল্টে পাংশুটে হয়ে গেল। একজন বলে উঠলেন, আমার ভীষণ তাড়া আছে। অন্য একজন বললেন, আমারও। আমি ওদের মুখের দিকে তাকিয়ে ভাবলাম, এই লোকগুলোই ভদ্রমহিলাকে বলেছিলেন, যান যান, এসব লোককে ছাড়বেন না। ভদ্রমহিলা রাজি হলেন, আর এরা কেউ ভয়ে রাজি হচ্ছেন না। আমি মাথা ঠান্ডা রেখে বললাম, আপনারা প্রত্যেকে এড়িয়ে গেলে তো চলবে না, 2-4 জনের সাহায্য আমাদের চাই, নয়তো ওই লোকটাকে তো সাজা দিতে পারবো না। আমার মিনতিতে কিছুটা কাজ হলো। 2 অল্প বয়সী ছেলে, যারা ওই ঘটনাটা পুরোপুরি দেখেনি, তারা বলল, আমরা গেলে হবে? বললাম, হবে। ওরা বলল, তবে চলুন। তারা বাস থেকে নেমে এলো। তাদের নামতে দেখে প্রত্যক্ষদর্শী, যিনি প্রথমে বলেছিলেন আমার তাড়া আছে, তিনিও নেমে এসে বললেন, চলুন, আজকের কাজটা নয়তো কাল করব, তবু আপনাদের সঙ্গে যাই। আমরা আব্দুলকে দুজনে দুপাশে ধরে টানতে টানতে পার্ক স্ট্রিট থানার দিকে নিয়ে চললাম। আমাদের সঙ্গে চলেছেন সেই তরুণী বধূটি, যার সাক্ষী হিসাবে অল্প বয়সী 2 ছেলে ও ভদ্রলোকটি। 8-9 মিনিটের মধ্যে আমরা পার্ক স্ট্রিট থানায় পৌঁছে গেলাম। থানায় তরুণী বধূকে প্রথমে কাটা জায়গার ফার্স্ট এড করিয়ে তারপর এজাহার লেখালাম ও সাক্ষী হিসাবে ওই 3 জনের বয়ান লিপিবদ্ধ করে তাদের ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার আগে ভদ্রমহিলাকে বললাম, দিদি, আপনার ব্লাউজটা দয়া করে নষ্ট করবেন না, কারণ ওটাতে যে রক্ত লেগেছে তা কোর্টে আমরা দাখিল করতে পারি। তিনি মাথা নেড়ে চলে গেলেন। এবার আমি আব্দুলকে নিয়ে পড়লাম। ওকে আমি এতক্ষণ সহ্য করেছি। প্রথমে ওর মাথার ওপর ফনার মতো চুলের টেইটা ধরে মারলাম এক টান। টানের চোটে সে হাউমাউ করে কেঁদে পড়ল, আমার পায়ে পড়ল। জানি ও একটা পাকা পকেট মার। মারের হাত থেকে বাঁচতে এরকম অভিনয় করবে, যে কোনো লোক ধোঁকা খেয়ে ছেড়ে দেবে। আমি তো ওর অভিনয়ে ভুলব না। ওয়াটারগঞ্জে থানা অঞ্চলে দেখেছি এদেরই এক সাকরেত পকেটমার মারের হাত থেকে বাঁচতে লকআপের ভেতরে পায়খানা থেকে মলমূত্র মুখে তুলে নিজের সারা গায়ে মেখে রাখত। অর্থাৎ এবারে মারো, তাহলে তোমার হাতে ওই নোংরা লাগবে। তাই আব্দুলের অভিনয়ে আমরা বিন্দুমাত্র করুণা হলো না। আমি ডান্ডা দিয়ে মারের পর মার লাগালাম, বিশেষ করে ডান হাতের ওই আঙুল দুটোর ওপর, যে দুটো দিয়ে সে বহু মহিলার পিঠ কেটে ফালাফালা করেছে। মিনিট 20 মারের চোটে আব্দুলের দম হালকা। ওকে নিয়ে আমরা চলে এলাম লালবাজার, ঢুকিয়ে দিলাম লালবাজারের সেন্ট্রাল লকআপে। 7 দিন পর আব্দুল আদালত থেকে জামিন পেয়ে গেল। আব্দুল বেরিয়ে গেল। আমরা 1 মাসের মধ্যে আদালতে ওর বিরুদ্ধে চার্জশিট দাখিল করলাম। কিন্তু যেসব মহিলার সে পিঠ কেটেছিল তারা কেউ লজ্জায় আদালতে এসে বয়ান বা সাক্ষী দিলেন না। ফলে আব্দুল বেকসুর খালাস পেয়ে গেল। খালাস পেয়ে আব্দুল আদালত চত্বর থেকে বেরিয়ে আসতেই আমরা আবার ওকে ধরে লালবাজারে নিয়ে এলাম। একটাই উদ্দেশ্য, যাতে আব্দুল্লাহ স্বপ্নেও সাহস না দেখায় মহিলাদের ওইভাবে শ্লীলতা হানি করার। এবং তার জন্য একটাই ওষুধ আছে, সেটা হচ্ছে মার। হ্যাঁ, সেই মারই ওকে আবার দিলাম। ওর চুলের টেরি কেটে দিলাম। আব্দুল মারের চোটে কাঁদতে কাঁদতে শুধু বলল, আমি আর করব না স্যার, দেখে নেবেন, আমি করব না। বললাম, মনে রাখিস। তারপর ওকে ছেড়ে দিলাম। আব্দুল মনে রেখেছিল, আর কোনোদিন সে আঙুলের ফাঁকে ব্লেড রেখে মহিলাদের পিঠের কোনো অংশ কাটেনি। মারের চোটে ওর বিকৃত রুচি ঠিক হয়ে গেছিল। শুনছিলেন গোয়েন্দা পুলিশের বিভিন্ন রহস্য থেকে আমি পড়ছিলাম। আজকের এই রহস্য কেস ডায়েরিটা, কেস ডায়েরি ঠিক বলো ঠিক হবে না, এটা একটা তদন্ত। ব্লেড দিয়ে কিভাবে একটা পকেট মার তার বিকৃত রুচির জন্য এই জঘন্য কাজটা করত। যাই হোক, কেমন লাগলো আজকের এই পর্বটি সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। নতুন পর্ব নিয়ে ফিরছি। হ্যাঁ, আচ্ছা, মানে এরকম পর্ব যদি আপনাদের ভালো লাগে গল্প স্বল্পে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে রাখার জন্য অনুরোধ করব। আর
প্রত্যেক শুক্রবার রাত্রিবেলা আমি একটা করে কেস ডায়েরি দেওয়ার চেষ্টা করছি বিগত 3-4 মাস 5 মাস ধরে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।